সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। সেবা বাড়াতে হাজারো চিকিৎসককে কলেজ থেকে হাসপাতালে বদলি, ৮ জুলাই পর্যন্ত স্থগিত। করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, বরিশালে আক্রান্তের হার শতকরা প্রায় ৭৪%। লকডাউনে প্রতিদিন বাড়ছে জনগণের চলাচল, ব্যাংকে লেনদেন চলবে বেলা ২:৩০ পর্যন্ত। ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ পরিচালক নিয়োগ দিয়েছে হাইকোর্ট, পুরনোদের গ্রেপ্তারের চেষ্টা। সংবাদে এছাড়াও থাকছে, সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় আশুলিয়ার রানী, ২ বছরে উচ্চতা ২০ ইঞ্চি। করোনা সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ১২৫০ চিকিৎসককে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে সমালোচনা হয়, সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। রাতে স্বাস্থ্য সেবা বিভাগের এক আদেশে চিকিৎসকদের পদায়ন বাস্তবায়নে জটিলতা থাকলে তা ৮ জুলাইয়ের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সে পর্যন্ত পদায়ন আদেশ স্থগিত থাকবে। এদিকে করোনার টিকা পেতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিবন্ধন। ৩৫ বছরের বেশি বয়সীরা নিবন্ধন করতে পারবেন। গত ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে শুরু হয় গণটিকাদান কার্যক্রম। প্রথম দিকে প্রতিষেধক নিতে মানুষের আগ্রহ কম থাকলেও পরে তা বাড়তে থাকে। মানুষের চাহিদা অনুযায়ী যোগান পর্যাপ্ত না থাকায় গত ৫ মে থেকে টিকা নিবন্ধন বন্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি চীন থেকে উপহার ও কেনা এবং কোভ্যাক্সের মাধ্যমে টিকা পেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন, ডিসেম্বর নাগাদ দেশে আসার কথা রয়েছে প্রায় ১০ কোটি ডোজ টিকা। এমন প্রেক্ষাপটে গণটিকাদান কার্যক্রম আবার শুরু করতে যাচ্ছে সরকার। বন্ধ হওয়া নিবন্ধন কার্যক্রমও চালু হচ্ছে শিগগিরই। ভ্যাকসিনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী বৃহস্পতিবার থেকে ৩৫ বছরের পর্যন্ত বয়সের সবার জন্য রেজিস্ট্রেশনটা উন্মুক্ত হবে এবং ফাইজার এবং মডার্না এগুলো যেগুলো ঢাকা শহরেই বেশি, যেহেতু এখানে একটা টেম্পারেচার কোল্ড চেইন মেনটেনের বিষয় আছে, যেগুলো জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে হয়তো সম্ভব হবে না। ফাইজারটা ঢাকায় যে 7টা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেগুলোতে হবে এবং মডার্নার ক্ষেত্রেও এই ঢাকা শহরের মধ্যে এগুলো দেওয়া হবে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১২৬ জন সহ দেশের বিভিন্ন হাসপাতালের ১,০০০-এর বেশি চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবারের মধ্যে বদলি হওয়া চিকিৎসকদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে তাঁরা কোভিড ইউনিটে দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের সমালোচনা হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। আসলে সব জায়গায় চিকিৎসক দেওয়ার জন্য এটা করা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালগুলি থেকে, যেই জেলাগুলিতে চিকিৎসক কম আছে সেগুলোর মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল সংযুক্তিতে। তবে আবার যদি কারো কোনো প্রতিষ্ঠানের অসুবিধা হয় সেটা পুনর্বিবেচনা করা হবে। তিনি জানান, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই, তবে ব্যক্তি পর্যায়ে সচেতনতা না বাড়লে কোভিড মোকাবিলা করা কঠিন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় ২৪ ঘন্টায় ১৬৩ জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬,৬৩১ জনের। এতে করোনা শনাক্ত হয়েছে ১১,৫২৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৪৬%। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৯,৬৬,৪০৬ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে ৮,৪৪,৫১৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫,৪৩৩ জন। বরিশালে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের হার শতকরা ৭৩.৯৩%। টাঙ্গাইলে এই হার ৫৭.৯২%। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষ একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার শতকরা ৭৩.৯৩%।
টাঙ্গাইলে একদিনে 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের হার শতকরা 57.92%। খুলনা জেলায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা 43.89%। একই সময়ে পুরো বিভাগে মারা গেছেন 40 জন। আগের দিন এ সংখ্যা ছিল 51। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 19 জনের মৃত্যু হয়েছে। 454টি শয্যার বিপরীতে সেখানে রোগী ভর্তি আছেন 489 জন। ঠাকুরগাঁওয়ে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 114 জন। ময়মনসিংহে গত কয়েকদিন আশঙ্কাজনক হারে বেড়েছে রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ সংকট। 20 শয্যার আইসিইউতে নতুন রোগী ভর্তির কোনো সুযোগ নেই। ভর্তি করার সাথে সাথেই তারা বলে যে এই আইসিইউতে নিতে হইব, কিন্তু ওইনে কোনো সিট পাই নাই। আইসিইউতে জায়গা নেই, সিট নেই, কালি নেই, এইসব বিভিন্ন হয়তো আইসিইউ পর্যন্ত দেয় নেই মনে হয়। এই অবস্থায় পরে তারপর মারা যায়। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 9 জন। শনাক্তের হার শতকরা 35.02%। সিলেট বিভাগে সবশেষ একদিনে শনাক্তের হার শতকরা 35.41%। প্রতিটি হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ। দিলশা দানি, দীপ্ত, বার্তাকক্ষ। কঠোর লকডাউনের মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। অলিগলিতেও লেগে থাকছে ভিড়। পরিস্থিতি বিবেচনায় নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার কঠোর লকডাউনের 6ষ্ঠ দিন সকাল 10টা, রাজধানীর নাবিস্কো মোড়। যানবাহন ও মানুষের বাড়তি চাপ। বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে নগরবাসী, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। পাশেই তেজগাঁ শিল্পাঞ্চল, এখানেও পথচারীদের বাড়তি চাপ, তবে বেশ সক্রিয় বিজিবির সদস্যরা। রেভিনিউ স্ট্যাম্প আনতে যাচ্ছি জিপিওতে। আমাদের ওয়াজেস পেমেন্ট আছে, প্রায় 1.5 লক্ষ টাকার স্ট্যাম্প লাগে আমাদের ওয়ার্কার পেমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি। আমার ওই একটা গাড়ি একটা গ্যারেজে যাবো, তো কাজ করতে ওই যে প্লাগ কিনতে যাবো ওখানে। মেইন রোডে তো যানবাহন আছেই, পাশাপাশি ছোট রোডগুলোতে যানবাহনের ভিড় দেখা যাচ্ছে। এই জন্য আমরা মেইন রোডের পাশাপাশি ছোট অলিগলি যেগুলো আছে এগুলোতে আমরা চেক করতেছি। দুপুর 12টা, পলাশীর মোড়। তল্লাশি চৌকি বসিয়েছে সেনাবাহিনী। প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় বেশ তৎপর তারা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে এলেই গুনতে হয় জরিমানা। ওনারা দূরেতে আসছে, তো আমার ফোন দিছে যে ভাই আমাকে লোকে একটু দেখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু কিছু কারণ দিয়ে তারা বাইরে আসতেছে, একদম লেম এক্সকিউজ দিয়ে বেরোচ্ছে। দোকানে গিয়েছে, যেটা এখন তার যাওয়ার কথা ছিল না। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব লোকজনকে কন্ট্রোল করা যায়। মূল সড়কে বেশ কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে তল্লাশি চৌকি। লকডাউন অমান্যকারীদের কোনো রকম ছাড় দিতে রাজি নয় ভ্রাম্যমাণ আদালত। সরকারের যে নির্দেশনা আছে, এটা যারা ওভারলুক করবেন এবং আননেসেসারি বের হবেন, আমি কিন্তু তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছি। তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু জরিমানা না, তাদের কিন্তু আটক এবং কিন্তু কারাদণ্ডের মতো ব্যবস্থা আমরা অলরেডি গ্রহণ করেছি এবং আরও কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, নিজ নিজ জায়গা থেকে সবাই স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের সুফল মিলবে কমই। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে লকডাউনে বিধিনিষেধ না মানায় রাজধানীতে মঙ্গলবার 467 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া 305 জনকে 2,27,480 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও নিয়ম অমান্য করে বের হওয়ায় 1087টি গাড়িকে 12,27,000 টাকা জরিমানা করা হয়েছে। সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আবারও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এদিকে ব্যাংক লেনদেনের সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 10টা থেকে দুপুর 2:30 করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এবং 11 জুলাই রবিবার ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। স্বল্প খরচে অক্সিজেন উৎপাদনের যন্ত্র তৈরি করেছেন বগুড়ার যন্ত্র প্রকৌশলী মাহমুদুন নবী বিপ্লব। 5-6 টাকা খরচে ঘন্টায় 600 লিটার বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন করা যায় এই যন্ত্রে। এর মধ্যে যন্ত্রটি সংগ্রহ করেছে সরকারের A2I বিভাগ। করোনা পরিস্থিতিতে এই উদ্ভাবন আশার আলো দেখাচ্ছে।
করোনার এই দুর্যোগে দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত অক্সিজেনের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে করোনা রোগীদের। এমন পরিস্থিতিতে আশার আলো জ্বালিয়েছেন বগুড়ার যন্ত্র প্রকৌশলী মাহমুদুন নবী বিপ্লব। অক্সিজেন উৎপাদনের একটি যন্ত্র তৈরি করেছেন তিনি। এই যন্ত্র দিয়ে প্রতি ঘন্টায় 600 লিটার বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন করা যায়। খরচ পড়ে 5 থেকে 6 টাকার বিদ্যুৎ। যন্ত্রটি ব্যবহার করে 5 জন করোনা রোগী একসঙ্গে অক্সিজেন গ্রহণ করতে পারবেন। যেহেতু সে নিজেই ন্যাচারাল বাতাস থেকে অক্সিজেন তৈরি করতেছে, সেই ক্ষেত্রে সিলিন্ডার রিফিলেরও কোনো ঝামেলা নাই। এই যে কোভিড সিচুয়েশন ছাড়াও তারা এই আমাদের সিস্টেমের দ্বারা উপকৃত হবে। KR অক্সিজেন কনসেন্ট্রেটর নামের এই যন্ত্রটি এরই মধ্যে সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন বিভাগে প্রদর্শনীর জন্য নেওয়া হয়েছে। মোবাইল সফটওয়্যারের মাধ্যমে দূর থেকে এই যন্ত্রের অপারেটিং সিস্টেম তদারকি করা যায়। এটা IoT মনিটরিং হওয়ার কারণে আপনার আপনার হাসপাতালের যে ল্যান্ড সিস্টেম থাকে, নেটওয়ার্কিং সিস্টেমের ভিতরে এটা কানেক্টেড করে দেওয়া যায় এবং যাতে করে আপনি রুমে বসেই দেখতে পারেন যে মেশিনের অবস্থাটা কি, অক্সিজেন কতটুকু জেনারেট করতেছে বা কতক্ষণ ধরে চলছে বা মেশিনের টেম্পারেচার কত, কন্ডিশনটা আপনি ইজিলি দেখতে পারেন। অটোমেশনটা ভিতরে ইটসেলফ নিজেই করে, আপনাকে জাস্ট অন করবেন আর প্রবলেম হলে শুধু অ্যালার্ম দেবে, এর মাঝখানে আর আপনাকে কিছু করতে। চিকিৎসকরা বলছেন খরচ কম হওয়ায় এই যন্ত্রটি সব শ্রেণী পেশার মানুষ ব্যবহার করতে পারবে। এটা প্রতি মিনিটে বা 10 লিটার এটা প্রোডাকশন করতে পারে। সেই ক্ষেত্রে এই মেশিনটা যদি কোনো রোগীর 1 লিটারের অক্সিজেনের সাপোর্ট লাগে, সেক্ষেত্রে একটা মেশিনতে 10 জনের সাপোর্ট দিতে পারবে। আমরা যদি এই মেশিনটাকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের এই ডেল্টা ভ্যারিয়েন্টকে অনেকখানিভাবে আমরা হয়তো বা মোকাবেলা করতে আমাদের জন্য অনেকখানি সহায়ক হবে। করোনা মহামারীতে অক্সিজেনের ঘাটতি মেটাতে যন্ত্রটি বড় ভূমিকা রাখবে বলে আশা এই চিকিৎসকের। দীপ্ত, বার্তা কক্ষ। যাচ্ছে পরের প্রসঙ্গে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা বোর্ডে নতুন 5 পরিচালক নিয়োগ দিয়েছে হাইকোর্ট। একই সাথে বিতর্কিত এবং ঋণ কেলেঙ্কারির অভিযোগ থাকা পরিচালকদের বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। বিচারপতি খুরশিদ আলম সরকারের ভার্চুয়াল বেঞ্চের দেয়া 16 জুনের রায় সম্প্রতি প্রকাশিত হয়েছে। আর্থিক খাতে অনেকদিন ধরেই বিতর্কের নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। তিনি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পিকে হালদার দায়িত্বে ছিলেন এমন অন্য সব প্রতিষ্ঠানের মতো ইন্টারন্যাশনাল লিজিংও আর্থিকভাবে ভেঙে পড়েছে। বিদেশে পলাতক পিকে হালদারের বিরুদ্ধে 3.5 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। পরিস্থিতির উন্নয়নে ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান হিসেবে এনআই খানকে নিয়োগ দেয় আদালত। বাকি পরিচালকরা পলাতক বলে আদালতকে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। আদালত জানতে চেয়েছিল তাদের লিগ্যাল স্ট্যাটাসটা কি। আমি বলেছি যে তাদের লিগ্যাল স্ট্যাটাস ইন অ্যাকর্ডেন্স উইথ ল ইটস ফিউজিটিভ ফ্রম জাস্টিস, কারণ তারা পেইলে নাই, কোর্টের আওতাধীনে নাই। তখন কোর্ট জিজ্ঞাসা করলো তাহলে তাদের কি অবস্থা হবে, তারা কি বোর্ড মিটিংয়ে বসতে পারবে? বোর্ড মিটিং হচ্ছে তো আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট, একটা স্ট্যাটিউটের আন্ডারে একটা লিগাল এন্টিটি তার থাকতে হবে। তার লিগাল স্ট্যাটাসই যখনই নাই তখন তো উনি বোর্ড মিটিংয়ে অ্যাপিয়ার করতে পারবে না। আদালতের নিয়োগ দেয়া নতুন 5 পরিচালক হলেন অগ্রণী ব্যাংকের সাবেক সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মেফতাউল করিম, আইনজীবী আরশাফ আলী ও এনামুল হাসান FCA। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালকদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে দুদক। যে কোনো মুহূর্তে তারা গ্রেফতার হতে পারে দুদকের হাতে, এবং এই দুদক যে তাদের গ্রেফতার করতে চাচ্ছেন এই শব্দগুলো আমরা ওখানে আদালতকে বলেছি। তারা ওয়ান্টেড অ্যাকিউজড ইন এ মানি লন্ডারিং কেস আছে, আত্মসাতের কেস আছে। নতুন পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রত্যেক বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাদের সম্মানী দিতে ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দিয়েছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। দীপ্ত সংবাদে আবারও স্বাগত সবাইকে। সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব রটানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। রাজনৈতিকভাবে দেশে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে গুজব রটনা করার জন্য। তা আমরা
এই গুজব রটনার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। একটি গরুর ওজন মাত্র ২৬ কেজি। এটি পৃথিবীর সবচেয়ে ছোট গরু বলে দাবি তার মালিকের। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির জন্য এরই মধ্যে আবেদনও করেছেন তিনি। ঢাকার আশুলিয়ায় এই পশুর দাম উঠেছে ১০ লাখ টাকা। নাম তার রানী, বয়স ২৩ মাস, উচ্চতা ২০ ইঞ্চি আর দৈর্ঘ্য ২৩ ইঞ্চির একটু বেশি। বর্তমান আবাসস্থল আশুলিয়ার চারি গ্রামের শিকড় অ্যাগ্রো ফার্ম। বছরখানেক আগে অনেকটা শখের বশেই নওগাঁ থেকে এই পশু কেনেন খামারি তানভীর। বক্সার ভুট্টি জাতের এই প্রাণী বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির গরু বলে দাবি তার। বিশ্বের যে গিনেস বুকে যে অলরেডি যেটা আছে ওটার থেকে সব দিকে 3টা ক্যাটাগরিতে এটা সবচেয়ে ছোট, ওয়েটও ছোট। আমরা এই জন্য গিনেস বুকে অ্যাপ্লাই করেছি। এখন পর্যন্ত কেউ বলে গেছে 10 লাখ, কিন্তু আমরা এটা বিক্রির জন্য না। আমরা চাই যে এই গরুটার মাধ্যমে, রানীর মাধ্যমে বাংলাদেশকে মানুষ অন্যভাবে চিনুক। রানীকে দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করেন, কেউ কেউ দেখাচ্ছেন কেনার আগ্রহ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটাকে দানাদার খাবার দিতে হয় 100 গ্রাম, এরপর আবার খড় ঘাস কেটে দেয়, ওটা খাওয়ার পরে আবার রেস্টে চলে যায়। গরুটার দাম নাকি অনেক এবং দেখতেও নাকি ভালো, সেই জন্য এটা দেখতে আসছি। এটা আমাদের এলাকায় এই প্রথম এই ধরনের গরু আসছে, এর আগে আমরা কখনো এই ধরনের গরু দেখি নাই। চলতি বছরের ১ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দপ্তরে রানীর জন্য আবেদন করেন তার মালিক। আসলে এটার পেছনে আমরা লেগেছিলাম দীর্ঘদিন, কারণ আমরা যখন শুরুতেই এটাকে চোখে পড়ে আমরা তখনই এটা আন্দাজ করতে পেরেছি যে এটা ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার মতন সব ক্রাইটেরিয়া আছে। ২০১৫ সালে ভারতের কেরালা রাজ্যের ৪০ কেজি ওজন আর ২৪ ইঞ্চি উচ্চতার মানিকেম বিশ্বের সবচেয়ে ছোট গরুর খেতাব অর্জন করে। দীপ্ত, বার্তাকক্ষ। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। সবাইকে আবার স্বাগত দীপ্ত সংবাদে। করোনার ভারতীয় ডেল্টা ধরন থেকে পেরুর ল্যাম্বডা স্ট্রেইন বেশি ভয়ঙ্কর বলে জানিয়েছে মালয়েশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ল্যাম্বডাকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করেছে। ভারতে কমে এসেছে করোনায় আক্রান্তের সংখ্যা, টানা ২৯ দিন শনাক্তের হার ৫%-এরও কম। পেরুতে শনাক্ত করোনার ল্যাম্বডা ধরন গত ৪ সপ্তাহে বিশ্বের অন্তত ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি ভারতীয় ডেল্টা ধরনের চেয়েও বেশি ভয়ঙ্কর বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই স্ট্রেইন শনাক্ত হয়েছে ব্রিটেনেও। ভারতে মঙ্গলবার গত ৪ মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪,৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৫৫৩ জন। রাশিয়ার রাজধানী মস্কোতে ১২ থেকে ১৭ বছর বয়সীদের ওপর স্পুটনিক ভি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। চীনে সিনোভ্যাক টিকা নেয়ার পরও থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় অনেক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার থেকে ভারত, নেপাল, যুক্তরাজ্য, পর্তুগাল ও রাশিয়ার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে জার্মানি। করোনায় আক্রান্তদের গুরুতর অসুস্থতা ঠেকাতে কার্যকর হলেও সংক্রমণ কমাতে ফাইজার বায়োএনটেকের টিকার কার্যকারিতা কম বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সে করোনার ৪র্থ ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ আশঙ্কা করা হচ্ছে। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সেবা বাড়াতে হাজারো চিকিৎসককে কলেজ থেকে হাসপাতালে বদলি, ৮ জুলাই পর্যন্ত স্থগিত। করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, বরিশালে আক্রান্তের হার শতকরা প্রায় ৭৪%। লকডাউনে প্রতিদিন বাড়ছে জনগণের চলাচল, ব্যাংকের লেনদেন চলবে বেলা ২:৩০ পর্যন্ত। ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ পরিচালক নিয়োগ দিয়েছে হাইকোর্ট, পুরনোদের গ্রেপ্তারের চেষ্টা। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলারেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptoniz এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।